করোনা মোকাবিলায় শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান প্রধানমন্ত্রীর। বিশ্ব শান্তির লক্ষ্যে 4 দফা প্রস্তাব পেশ। গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নবনির্বাচিত ইউপি সদস্য নিহত। রাজবাড়ীর যশোরে নির্বাচনী সহিংসতায় আরো 2 মৃত্যু। শীতের আগে ধুলাচ্ছন্ন রাজধানী, বাতাসের মানে চরম অবনতি, অপরিকল্পিত খোরাখুরি, যানবাহন ধুলার মূল উৎস। অতিরিক্ত সময়ে গড়ালো গ্লাসগো জলবায়ু সম্মেলন। বিশ্ব নেতাদের সমঝোতার আলোচনা চললেও চুক্তি নিয়ে অনিশ্চয়তা। এবং বিশ্বকাপ বাছাই পর্বে ডি মারিয়ার গোলে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা। ইংল্যান্ডের বড় জয়, ড্র করল ইটালি। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত। সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার ধকল সামলে বিশ্বকে ঘুরে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য প্যারিসের সম্মেলনে উপস্থাপন করেন 4 দফা প্রস্তাব। ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুক্রবার সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুক্রবার ফ্রান্সের স্থানীয় সময় বেলা 3টার দিকে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনেস্কো মহাপরিচালক আন্দ্রে আজুলের সভাপতিত্বে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ 20টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেন এ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে করোনা মহামারী মোকাবিলা ও বিশ্ব শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বিশ্ব মানবতার কল্যাণে রাষ্ট্র ও জাতিসমূহের ঐক্যের উপর জোর দেন শেখ হাসিনা। বিশ্ব এখন মহামারী থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলছে। বিশ্ব নেতাদের আমি অনুরোধ করব, আসুন এই মুহূর্তকে কাজে লাগাই, বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলি। করোনা মহামারীতে শিক্ষা ব্যবস্থার মারাত্মক ক্ষতি পুষিয়ে নিতে ডিজিটাল সরঞ্জাম ও সেবা, ইন্টারনেট সুবিধা, ডিজিটাল কন্টেন্ট এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন শেখ হাসিনা। করোনার ক্ষতি কাটিয়ে ওঠা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তুলে ধরেন 4টি প্রস্তাব। প্রযুক্তি সহায়ক অর্থবহ শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদার করতে হবে। করোনার টিকা অবশ্যই সর্বজনীন হিসেবে বিবেচনা করতে হবে। জনগণের কল্যাণে প্রযুক্তি হস্তান্তর ও বৈজ্ঞানিক গবেষণার সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে অন্যান্য সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। অংশ নেন নৈশভোজেও। এর আগে প্যারিস পিস ফোরামের উচ্চ পর্যায়ের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী করোনা সংকট মোকাবিলায় ধনী দরিদ্র দেশের ব্যবধান ঘোচাতে উন্নত দেশগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে তাগিদ দেন। প্রযুক্তিগত সহায়তা পেলে বাংলাদেশ করোনা টিকা উৎপাদনে সক্ষম বলেন তিনি। We now witness an uneven response to globalization around the world. আমরা এখন বিশ্বায়নের এক অসম প্রভাব দেখতে পাচ্ছি। করোনা মহামারীতে আমরা দেখেছি আন্তর্জাতিক সম্প্রদায় গ্লোবাল সাউথের কোটি কোটি মানুষের প্রয়োজনে সাড়া দিতে ব্যর্থ হয়েছে। টিকা আর চিকিৎসা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশাল ব্যবধান তেমনই 2টি বিষয়। স্বল্প আয়ের দেশগুলোর জন্য অর্থায়ন ও কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত উত্তরের ধনী দেশগুলোর। পাশাপাশি সাউথ সাউথ কোঅপারেশনের আওতায় নেওয়া প্রকল্পগুলোর কার্যকারিতা এবং স্বচ্ছতা বাড়ানো উচিত। 15 দিনের সফর শেষে রোববার সকাল 7টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য। লক্ষ্মীপুর ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় শুক্রবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ। পথে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রউফ বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বর্তমান সরকার শুধু গণতন্ত্রই নয়, দেশের নির্বাচন ব্যবস্থা পুরো ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে ৬০ থেকে ৭০% ভোটারের উপস্থিতিই তার প্রমাণ। বিএনপি সমালোচনাকে ভাঙা রেকর্ড বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় চলছে স্থানীয় সরকার নির্বাচন। এসব নির্বাচনে সহিংসতা সহ ঘটছে প্রাণহানি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের নির্দেশে বর্তমান কমিশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। লজ্জা নাই, শরম নেই। তবে মির্জা ফখরুলের এমন দাবি নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলছেন, নির্বাচনে কিছু জায়গায় সহিংসতা হলেও তা কাম্য নয়। বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এ হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সারা দেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখরতা, তা ধরে রাখতে আমাদের সকল পক্ষকে আরও সতর্ক থাকতে হবে। এছাড়াও বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রণ করছে, বিএনপি মহাসচিবের এমন দাবিও ভিত্তিহীন বলে জানান ওবায়দুল কাদের। তারা অত্যন্ত সচেতনভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। এটার লক্ষ্য একটাই, যেখানে আর কেউ রাজনীতি করবে না, তারা রাজনীতির হাতে ক্ষমতায় দখল করে বসে থাকবে। মির্জা ফখরুল সাহেব সেই পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন আর বলছেন বিচার ব্যবস্থা নাকি দলীয়করণ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে নাকি ধ্বংস করা হয়েছে। তাদের সমালোচনার এসব পুরনো হাতিয়ার এখন ভোতা হয়ে গেছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশ ও জনগণের জন্য কিছু করতে না পারলেও সমালোচনা ও মিথ্যাচার অব্যাহত রেখেছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধা নির্বাচন পরবর্তী সহিংসতার খবর জানাচ্ছিলাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গত রাত 11:30টার দিকে ইউপি সদস্য নিহত হন দুর্বৃত্তের হামলায়। এরপরে পুলিশ এই ঘটনার বিষয়ে কোনো তথ্য জানাতে পেরেছে কি এবং তাদের পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলতে পেরেছেন কি? হ্যাঁ, গতকাল আমাদের গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ পরিষদ সদস্য আব্দুর রউফ, তিনি গত রাত 11:30টার দিকে তার নিজ এলাকাতেই খুন হয়েছেন। স্থানীয় একটি বাজার থেকে তার বন্ধু রুহুলের সাথে তিনি বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে যে হাজিরপাড়া নামক স্থানে এখানে একটি কালভার্টের কাজ চলছিল, নতুন একটি কালভার্ট তৈরি হচ্ছিল। সেখানে আসলে দুজন একসাথে মোটরসাইকেলে অতিক্রম করা যায় না বলে তিনি মোটরসাইকেল থেকে নামেন এবং তার বন্ধু মোটরসাইকেলটা নিয়ে কালভার্টের উপরে যাবেন। এই মুহূর্তেই পাশ থেকে এক যুবক এসে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। তো যেহেতু তার বন্ধু সেখানে কাছাকাছি ছিলেন এবং তিনিও তাকে চিনতে, এবং রুহুল তার বন্ধু এবং আব্দুর রউফ দুজনেই তাকে চিনতে পেরেছেন। তারা বলছেন যে এই রুহুলের সাথে কথা বলে আমাদের জানতে পেরেছি যে তার নাম হচ্ছে আরিফ, এবং এই আব্দুর রউফের বাড়ি থেকে কিন্তু এই আরিফের বাড়ি 1/2 কিলোমিটার দূরত্বে হবে। আর এই ঘটনার পরপরই কিন্তু তারা এলাকাবাসী এবং পরিবারের মানুষ তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নবনির্বাচিত এই সাধারণ পরিষদ সদস্যকে মৃত ঘোষণা করেন। তো আমরা যেটি জানতে পেরেছি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে, যে এলাকায় তার সাথে কিন্তু মানুষজনের তেমন কোনো বিরোধ ছিল না এবং এটি তারা নির্বাচনী সহিংসতা হিসেবেও দেখতে চাইছেন না। তবে তারা সুনির্দিষ্ট করে এটিও বলতে পারছেন না যে কেন আসলে এই হামলা হলো এবং এই হত্যাকাণ্ডটি ঘটল। তবে এলাকার মানুষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আরিফ মিয়া কিন্তু এলাকায় তার বেশ দুর্নাম ছিল, নানা অপকর্মেই তিনি লিপ্ত থাকতেন এবং তার বিরুদ্ধে মানুষের প্রায় অভিযোগ থাকত এবং তিনি খাদ্য বিভাগে চাকরি করতেন, এখনো করেন। গাইবান্ধা খাদ্য বিভাগেও তিনি ছিলেন। তার আচরণ ভালো না হয় তাকে কিন্তু পানিশমেন্ট ট্রান্সফার করা হয় দিনাজপুর খাদ্য বিভাগে এবং সেখানেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে আবারও পানিশমেন্ট ট্রান্সফার করা হয় পঞ্চগড়ে। এবং খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বললে আমি জানতে পেরেছি যে এখন তিনি
তার এই আচরণের কারণে সাসপেনশন রয়েছেন। ফলে আমরা কিন্তু দুই জায়গা থেকেই তার চাকরির স্থল এবং এলাকার মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে আরিফ মানুষ হিসেবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সম্ভবত আরিফ মাদকাসক্ত হয়ে থাকতে পারে এবং গত রাত থেকে এখন পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, তাকে ধরার চেষ্টা তারা করছেন এবং বিষয়টি আপনি এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। এসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অবদানের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি অনুষ্ঠানে তিনি পুরস্কার পান। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক এই সংস্থাটি তথ্য প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য প্রযুক্তিতে সাফল্য অর্জন করায় বিভিন্ন দেশের সরকারি বেসরকারি সংস্থা উদ্যোগকে পুরস্কৃত করে সংস্থাটি। এর আগে 1997 সালে পুরস্কারে ভূষিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, 2004 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীত না আসতেই রাজধানী ঢাকা ধুলাচ্ছন্ন। বায়ুমান বিবেচনায় বৈশ্বিক সূচকে ঢাকার বাতাসের মান এখন চরম অস্বাস্থ্যকর। গবেষকেরা বলছেন অপরিকল্পিত খোরাখুরি, উন্নয়ন প্রকল্প, যানবাহন ও শিল্প কলকারখানা ধুলাবালির মূল উৎস। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি ছিটানো হলেও খুব একটা কাজে দিচ্ছে না। রাজধানীর ফার্মগেট এলাকায় চলছে সড়ক সংস্কার, সঙ্গে দিন রাত চলছে মেট্রো রেল নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। সব মিলে ঢাকার বাতাস এখন ধুলাময়। দৃশ্যমান ধুলার পাশাপাশি অদৃশ্য ধুলাকণায় ভরে থাকে ঢাকার বাতাস। এই এলাকার বাসিন্দা সহ ছাত্রছাত্রীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হয় ধুলার পাহাড় ডিঙিয়ে। পথের ধারে খাবারের দোকানে ধুলামাখা খোলা খাবার যাচ্ছে অনেকের পেটে। অনেক সমস্যা, ধুলা বালু, সর্দি কাশি এগুলি হয়। মাস্ক লাগাইতে হবে, হেলমেট লাগাইতে হবে, সেগুলো আপনার ব্যবহার লাগে। খাওয়া দাওয়া এই যে ময়লা চলে পড়ে, মানে বালু উড়ে। তেজগাঁও শিল্পাঞ্চল ধুলায় ঢেকে থাকে দিন রাত সারাক্ষণ। এছাড়াও মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, প্রেসক্লাব, পল্টন ও মতিঝিলের অনেক এলাকা এখন ধুলাময় থাকছে মেট্রো রেল ও রাস্তা সংস্কারের কাজে। মোটরযান চলাচলে ধুলার তীব্রতাও বাড়তে থাকে। সিটি কর্পোরেশন পানি ছিটালেও তা কাজে আসছে না। মানুষের কষ্ট, ধুলা নাম হয়ে যায় করে ধুলা লেগে মেশিন দিয়ে পানি দিতে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য বলছে 11 নভেম্বরে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহের বাতাসের মান বিশ্বের সবচেয়ে নিম্নমানের ছিল। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন মেগা প্রকল্পগুলো নিয়ম নীতির তোয়াক্কা না করেই নির্মাণ হচ্ছে। মহামান্য হাইকোর্টের এই ধরনের নির্দেশনার পরও আমরা নির্দেশিত সংস্থাগুলোর কোন রকম সিগনিফিক্যান্ট টেকসই কোনো ব্যবস্থাপনা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য মোটেও দেখতে পাই না। এবং পরিবেশ অধিদপ্তরের যে উপস্থিতি এখানে যেটি হওয়া দরকার ছিল, সেখানে তাদের অ্যাক্টিভিটি মোটেও চোখে পড়ে না। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে বায়ু দূষণজনিত রোগে দেশে প্রতি বছর গড়ে 1.5 লাখ মানুষ মারা যায়। সেই সাথে এই দূষণে আক্রান্ত হচ্ছেন প্রায় 20 লাখ বাসিন্দা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। টিকা দিতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে রংপুর ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেসব শিক্ষার্থীরা টিকা দিতে এসেছেন তারা কতটুকু স্বাস্থ্যবিধি মানছেন আমাদের জানাবেন। দেখুন, আসলে আমি সকাল থেকে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনে আছি। এখানে আমরা দেখেছি যে এখনও স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসেনি, কারণ স্কুল বন্ধ রয়েছে। তারা, আমরা যেটা জানতে পেরেছি যে 10টার পরে তারা আসবেন। তবে যারা টিকা প্রাপ্তি, যারা টিকা নিতে আসছেন, আমরা নিশ্চয়ই আপনার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে কিছু লাইনে দাঁড়িয়ে আছেন। আস্তে আস্তে তারা আসা শুরু করছেন। 10টার পর থেকে যে শুরু করবেন ফাইজারের টিকা দেওয়া। এখানে আমরা যেটা, অর্থাৎ এখানকার যিনি ডেপুটি সিভিল সার্জন রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেমন জানিয়েছেন যে 29,000 প্রায়
29,000 ফাইজারের টিকা এসছে। এটি পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বয়স হয়েছে তাদেরকে দেওয়া হবে, এটি আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু ওই রকম দীর্ঘ লাইন কিংবা কেউ এসে লাইনে দাঁড়ানোর যে বিষয়টি এটি কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। তবে যেটি জানতে পেরেছি যে 10টার পরেই যারা শিক্ষার্থী তাদের স্কুলে তাদের শিক্ষককে বলা হয়েছে এবং তাদের যে সনদ সেটিও আসলে দেওয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে আসবে এটি আসলে বলা হচ্ছে। তবে সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে তারা মাস্ক পরে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সিটি কর্পোরেশন ঢোকার আগেই তাদেরকে মাস্ক পরানো হচ্ছে এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। তারপরে তাদেরকে টিকা দেওয়া হবে। যারা টিকা দিবেন অর্থাৎ যারা গ্রহণ করবেন সবাই কিন্তু আসলে এই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু আসলে করোনার যে সংখ্যা এটি কিন্তু কমে গেছে, রোগীর সংখ্যা কমে গেছে, মৃত্যুর সংখ্যা কমে গেছে। রংপুরে নেই বললেই চলে। আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে কিন্তু জিরোতে এসে নেমেছে অর্থাৎ মৃত্যুর সংখ্যা, আর আক্রান্ত সংখ্যা আমরা দেখেছি 2-3 জন করে আক্রান্ত হচ্ছে। তবে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এ কারণে আমরা দেখেছি যে এই যে ফাইজারের টিকা গ্রহণ করার জন্য মানুষ যে উৎসব, যা তাদের যে একটা মনের আনন্দ এটি কিন্তু আমরা দেখতে পেরেছি। নজরুল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আসবো আপনার কাছে। এবার চলে যাচ্ছে টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টিকা দিতে আসলে শিক্ষার্থীরা ঠিকমতো এসেছেন কিনা, আর 10টা থেকে যেহেতু টিকা শুরু হওয়ার কথা হয়েছে, তো মানে শিক্ষার্থীরা এখন পৌঁছেছে কিনা টিকা দিতে আমাদের জানাবেন। আসলে এখানে কিন্তু সুনির্দিষ্ট করে শিক্ষার্থীরা যে আসছে এমনটি বলতে পারছি না। তবে আমাদের এই জেলা অর্থাৎ টাঙ্গাইলে অক্টোবরের 7 তারিখ থেকে কিন্তু ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, আমার পিছনে যে দীর্ঘ সারিটি দেখা যাচ্ছে, এরা সকলেই কিন্তু ফাইজারের টিকা নেওয়ার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের কেন্দ্রে এসেছে। এখানে বিভিন্ন বয়সের মানুষদেরকে আমরা আসতে দেখেছি, অর্থাৎ শিক্ষার্থী থেকে শুরু করে অর্থাৎ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরকম শিক্ষার্থী সহকারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু নারী পুরুষ এই ভ্যাকসিন দিতে এসেছে। তো কিছুক্ষণ আগে আমি কথা বলেছি টাঙ্গাইলে যিনি সিভিল সার্জন আছে ডাক্তার আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন, তার কাছ থেকে যে তথ্যটি জানতে পেরেছি যে গত মাসের 7 তারিখ থেকে যে ফাইজারের টিকা এইখানে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলায় কিন্তু 57,330 ডোজ টিকা এসে পৌঁছেছে এবং 41,424 ডোজ টিকা কিন্তু এরই মাঝে অর্থাৎ শুধু ফাইজারের টিকাই কিন্তু জনসাধারণের মাঝে দেয়া হয়েছে। আর এ পর্যন্ত জেলায় 19,14,200 ডোজ টিকা দেয়া হয়েছে টিকা গ্রহীতাদেরকে। তো সিভিল সার্জন যেটা বলছে যে টাঙ্গাইলের যে ফাইজারের টিকা রয়েছে এটা পর্যাপ্ত রয়েছে এবং আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এরই মাঝে কিন্তু দ্বিতীয় ডোজ টিকাও কিন্তু গ্রহণ করেছে। আজকেও বেশ কয়েকজন ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য আসছে। মূলত এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে ফাইজারের টিকা দেওয়ার সর্বশেষ তথ্য। টিকাদান কর্মসূচির বিষয়ে জানাতে এতক্ষণ টাঙ্গাইল ও রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। এরপর আরো যা দেখবেন। টঙ্গী সেতুর ভাঙা অংশ মেরামতে লাগতে পারে 1 সপ্তাহ। বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতকালীন রোগবালাই। নিউমোনিয়া, অ্যালার্জি, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। এসব রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রবল শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় কাহিল 2.5 মাসের শিশু গোলাম মোহাম্মদ। গত 9 দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি সে। নিউমোনিয়া বলে, ডাক্তারই বলছে নিউমোনিয়া। ওর কি অবস্থা? ওন তো বাচ্চা 3 দিন ধরে হারা, হাওয়া দাওয়া কিচ্ছু হয় না। শীত আসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতকালীন রোগের প্রকোপ। রাজধানী শিশু হাসপাতালে ঠান্ডা, জ্বর ও মৌসুমজনিত রোগে প্রতিদিন ভর্তি হচ্ছে 10 থেকে 15 জন এবং আউটডোরে চিকিৎসা নিচ্ছে 2 থেকে 250 রোগী। এর মধ্যে ভাইরাস জ্বর, নিউমোনিয়া, অ্যালার্জি, শ্বাসকষ্ট, চোখ ওঠা, ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশি। 200 থেকে 250 রোগী আউটডোরে দেখছি, তার বেশিরভাগই হচ্ছে শীতকালীন রোগ। রোগীর চাপটা একটু শীতকালীন রোগজনিত কারণে বেড়েছে এবং এটা যখন পুরো মৌসুম শীতটা পড়বে তখন আমরা আশা করছি আমরা যদি প্রিভেনশনটা মেনে চলতে পারি তাহলে কিন্তু এটা আর বাড়তে মানে না বাড়ার সম্ভাবনাটা অনেক থাকবে। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন এসব রোগে। রোগ প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রচুর পরিমাণে
ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ফলমূল খাবেন। অন্য রেগুলার খাবার যেটা মাছ মাংস যেটা খাবে। আর চুলকানির জায়গাটায় যদি কারো স্পেসিফিক কোনো কিছুতে অ্যালার্জি হয়, যেমন কারো ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, বেগুন খেলে অ্যালার্জি হয়, ওই জিনিসগুলা অ্যাভয়েড করে যাওয়া। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ধুলোবালি থেকে দূরে থাকতে হবে। পরিস্থিতি জটিল হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গী সেতুর একটি অংশে স্ল্যাব ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সেতুটি চালু করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সেতু সচিব। এদিকে বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সম্প্রতি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর স্ল্যাব ধসে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় বুধবার রাত 12টার পর থেকে সেতুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকল্প পথে যান চলাচল করলেও আবদুল্লাপুর থেকে বোর্ডবাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন এ রাস্তায় চলাচলকারী যাত্রীরা। ব্রিজটা ফাটার কারণে আমাদের মনে করেন একটু যাওয়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে। ব্রিজটা ভেঙে গেছে এই জন্য, আর এর জন্য আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়তেছি। প্রায় 1 ঘন্টার মতো বসে আছিলাম, মানে ভোগান্তির কোনো শেষ নাই। সেতুটি সংস্কার করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সেতু সচিব আবু বক্কর সিদ্দিক। এজন্য সময় লাগতে পারে 1 সপ্তাহের মতো। এখনই এই মুহূর্তে কাজের জন্য আমরা কিছু করতে পারতেছি না, তো সপ্তাহখানেকের মধ্যে আমরা এটা আবার চালু করে দেবো। আর মূল যখন উপরের ব্রিজটা হবে তখন তো এই সম্পূর্ণটাই ভেঙে ফেলা হবে, সেটা সময় লাগবে। বর্তমান পরিস্থিতিতে গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করতে টঙ্গী বেইলি ব্রিজ ও ঢাকা থেকে বের হতে আবদুল্লাপুর থেকে কামারপাড়া সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয় 7 অক্টোবর। এখন চলছে টানেল খননে ব্যবহৃত বিশালাকার টানেল বোরিং মেশিনটি বের করে আনার প্রক্রিয়া। এরই মধ্যে প্রকল্পের 73 কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। পাশাপাশি চলছে প্রথম সুড়ঙ্গে যানবাহন চলাচলে বেস প্লেট বসানোর কাজ। প্রকল্প পরিচালক হারুনুর রশিদ জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে 2022 সালের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হবে। সেই হিসেবে 2023 সালে টানেল দিয়ে চলবে গাড়ি। তবে করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গেছে বলেও দাবি তার। 2019 সালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্ত থেকে প্রথম সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়। একই বছরের 12 ডিসেম্বর দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে এই খনন কাজ শুরু হয়। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই টানেল প্রকল্পের যে উন্নয়ন কাজ, এ বিষয়ে প্রকল্প পরিচালক এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কি বলছেন? দেখুন, আমরা আগেই জানিয়েছি আসলে এই প্রকল্পটি নিয়ে ইতিমধ্যে তার যে কাজটি শেষ হয়েছে এটি নিয়ে আসলে যারা এই প্রকল্পের সঙ্গে জড়িত আছেন তারা আসলে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে মাঝখানে করোনার যে ঢাকা গেছে সেই সময় তাদের কাজ কিছুদিনের জন্য স্থগিত ছিল এবং সেই সময় তারা আসলে এক ধরনের আশঙ্কায় ছিলেন যে আসলে সময় মতো কাজটি করতে পারবেন কিনা, এবং করোনার যে ঢেউটি যখন স্থগিত হয়ে আসে তখন আসলে তারা রাত দিন পুরোদমে কাজ করে সেটিকে এগিয়ে নিয়ে গেছেন। এখনও সেই কাজটি চলছে। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে এই টানেলের প্রায় 73% কাজ শেষ হয়ে গেছে এবং সেই কারণে তারা আশাবাদ পোষণ করছেন যে আগামী ডিসেম্বরের অর্থাৎ আগামী 2022 সালের ডিসেম্বর মাসে তারা আসলে এটি এই প্রকল্পের কাজ শেষ হবে এবং তারপরে এই টানেল দিয়ে গাড়ি চলাচল শুরু করবে। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে বছরে এই টানেল দিয়ে 63 লাখ গাড়ি চলাচলের একটি সম্ভাবনা আছে এবং সেই কারণে তারা মনে করছে যে থেকে আসলে বিপুল পরিমাণের রাজস্ব আদায় হবে। আমরা আসলে এই প্রকল্পের সঙ্গে যারা জড়িত আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে প্রকল্পের বেশিরভাগ কাজই আসলে শেষ হয়ে গেছে। এখন সুড়ঙ্গের ভেতরে বৈদ্যুতিক লাইন স্থাপন থেকে শুরু করে যে সমস্ত সেবা কার্যক্রম রয়েছে সেগুলোর কাজ চলছে এবং সেগুলো যাতে খুব সঠিক সময়ে মানসম্পন্নভাবে শেষ হয় সেই বিষয়ে তারা আসলে তদারকি করছেন এবং সার্বক্ষণিকভাবে তারা বিষয়টিকে নজরদারি রেখে যতটা দ্রুত সম্ভব এই কাজটি শেষ করা যায় সেটি নিয়ে তারা আসলে কাজ করে যাচ্ছেন। আমরা একটু বলে রাখি যে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 10,374
1,42,00,000 টাকা এবং তারা মনে করছেন সবকিছু যদি ঠিকঠাক থাকে আগামী অর্থাৎ 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে এটি শেষ করতে পারবেন এবং সেই আশায় তারা কাজ করে যাচ্ছেন এবং বেশ সন্তুষ্ট চিত্তে তারা কাজ করছেন, যেহেতু তাদের কোনো রকমের ঝামেলা নেই। এখন প্রতিনিয়ত কাজ করে তারা আগামী ডিসেম্বরের মধ্যেই এই কাজটিকে দৃশ্যমান করতে চান, অর্থাৎ মানুষের জন্য সারা দেশের মানুষের যে দৃষ্টিভঙ্গি এখন। কর্ণফুলী টানেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। ভরিতে 2,333 টাকা বাড়িয়ে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 74,300 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সময় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্কসহ নানা জটিলতার কারণে সেভাবে স্বর্ণ আমদানি হচ্ছে না। এছাড়াও চাহিদার বিপরীতে যোগান কম থাকায় এ দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত আগস্টে স্বর্ণের ভরিতে 1,516 টাকা বাড়ানো হয়, তবে রূপা আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানানো হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধিতে বিপাকে কৃষক ও কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি চাষ ব্যবস্থা আধুনিক করা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। গ্রামীণ অর্থনীতি টেকসই করতে ভর্তুকি দেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। খরচ সাশ্রয় ও উৎপাদন বাড়াতে কৃষির যান্ত্রিকরণে জোর দিচ্ছে সরকার। জমি তৈরি, সেচ থেকে শুরু করে ফসল কাটা, মাড়াই সবকিছুতেই যন্ত্র নির্ভরতা বাড়ছে। বেশিরভাগ কৃষিযন্ত্রই ডিজেল চালিত, তাই ডিজেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকের। এতে উৎপাদন খরচ বাড়বে তাদের। এই যে সেচ দিচ্ছে, আগে 1 ঘন্টা পানি কিনতাম 150 টাকা, এখন মনে করেন যে আরো বেশি দিয়ে কিনতে হবে। তেলের দাম আরো ঊর্ধ্বমুখী বেড়ে গেছে, আর ওই গাড়িটা আপনার 10,000, এখন 13, 13.5, 14 নিচে কোনো গাড়ি যাবে না। কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির তথ্য বলছে, কৃষিখাতে দেশে প্রায় 50 লাখ ছোট বড় ডিজেল চালিত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এসব যন্ত্রপাতির জন্য বছরে ডিজেল লাগে প্রায় 120 কোটি লিটার। ডিজেলের আগের দামে, যার আর্থিক মূল্য ছিল 8,160 কোটি টাকার বেশি, ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়বে প্রায় 1,800 কোটি টাকা। এই ডিজেলের মূল্য যেন কৃষি খাতে অর্থাৎ কৃষি যন্ত্রপাতির উপরে যেন না পড়ে প্রভাব, সেজন্য কৃষি যন্ত্রপাতিগুলিকে স্থানীয় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিবন্ধন করা এবং নিবন্ধিত কৃষি যন্ত্রের যে তাদের যে ব্যবহার অনুযায়ী তাদেরকে ডিজেলের কনজাম্পশনের উপর একটা ভর্তুকি দেওয়া। কৃষিতে যে আমাদের যেটা মেইন টার্গেট উৎপাদনশীলতা বৃদ্ধি, এটা ব্যাহত হবে বলে আমি মনে করি। আর পাশাপাশি আপনারা জানেন যে এখন আধুনিক কৃষি উদ্যোক্তারা সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবে। তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কারণে তারা উৎপাদন খরচ পাবে না। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ডিজেলের দাম বৃদ্ধিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। ভর্তুকি দিয়ে হলেও কৃষক ও কৃষিকে সচল রাখার তাগিদ তাদের। এমন পরিস্থিতিতে আমরা যদি কৃষকের ইনসেন্টিভ বা প্রণোদনা কৃষি খাতে রাখতে চাই, তাহলে যে পরিমাণ ক্ষতি এই ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য হয়েছে, সে পরিমাণ অর্থ তাকে নগদ সহায়তা হিসেবে দিতে হবে। সরকারি হিসাবে দেশে ডিজেলের চাহিদা 16% ব্যবহৃত হয় কৃষি খাতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। এরপর আরো যা থাকছে। সুন্দরবনের দুবলার চরে প্রভাবশালীদের কাছে জিম্মি 10,000 মৎস্যজীবী, চাইলেও মাছ বেচতে পারে না জেলেরা। তিন টি-20 ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। খেলা শুরু 19শে নভেম্বর। জলদস্যু মুক্ত হলেও সুন্দরবনের দুবলার চরের জেলেদের বিপদ। এখন সাহেব, দাদন ব্যবসায়ী ও প্রতিবেশী দেশের জেলেরা। পুরো চর নিয়ন্ত্রণ করেন 15 সাহেব। নিষেধাজ্ঞার সময় এখানে তৎপর হয় পার্শ্ববর্তী দেশের মৎস্য শিকারীরা। তাই হাড় ভাঙা খাটুনির পরও ভাগ্যের বদল হচ্ছে না দুবলার চরের জেলেদের। বছরে 5 থেকে 6 মাস দুবলার চরে মাছ ধরতে আসে দেশের নানা প্রান্তের জেলেরা। সুন্দরবন জলদস্যু মুক্ত হয়েছে, নেই মুক্তিপণের আতঙ্কও। তারপরও হাসি নেই জেলেদের মুখে।
এর কারণ দুবলাচরে কারা মাছ ধরবেন, বিক্রি করবেন কোন ব্যবসায়ীর কাছে, বা চিংড়ি, লইট্টা, ছুরি মাছের দাম কত হবে, সবই ঠিক করেন প্রভাবশালীরা। এমন 15 ব্যক্তি নিয়ন্ত্রণ করেন এই চর। জেলেদের কাছে তাদের নাম সাহেব। এই সাহেবরাই জিম্মি করে রেখেছেন 985 জেলে মহাজন সহ প্রায় 10,000 মৎস্যজীবীকে। দাদনে তো আপনার কেউ কাঁচা মাছের দাদন নেই, শুটকো মাছের দাদন নেই, শুটকো মাছের শহরে গদ্দে নিয়ে আসে। কিভাবে সেটা হয়তো দেশে একটা কথাবার্তার মাধ্যমে বা কাগজপত্র দিতে হয়। জাল নৌকার মালিক জেলে, তবে ব্যবসা চলে দাদন বা সুদে টাকা নিয়ে। প্রতিকূল পরিবেশ নিত্যসঙ্গী, তারপরও পানির মাছ ডাঙায় তোলার পর সব নিয়ন্ত্রণ চলে যায় প্রভাবশালীদের হাতে। খোকন সাহেব নেই, কামাল সাহেব নেই, টোকন সাহেব আছে, বিভিন্ন সাহেব, মিয়ান হাকিম বিশ্বের আছে, ওয়াক সাহেব। না, সাধারণ কেউ নিতে পারে, ওরা তো দাদন দিয়ে নিয়ে আসে আমাদের, আইন ওরাই তো নেয়নি করে। বুলবুল সাহেব আছে। আবার মাছ ধরার নিষেধাজ্ঞার সময় দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় প্রতিবেশী দেশের জেলেরা। সেই সময় মাছ বেশি পাওয়া যায়, সর্বগ্রাসী হয়ে ওঠেন তারা। ওরা আমাদের বাংলাদেশের সীমান্তে যেভাবে মাছ ধরে, তা আমাদের বাংলাদেশের মৎস্যজীবী ধরে খাচ্ছে। ভারতের ফিশিংয়ে মাছ নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের মৎস্য সব ধরে খাচ্ছে। ট্রলার, তারপর সরকারি বিভিন্ন এই যে জ্বালানি তেল, এগুলার সরবরাহটা তেমন আমাদের যেরকম প্রয়োজন সেরকম আমাদের আমরা পাচ্ছি না। দুবলা চরে চিংড়ির মালিক সাহেবরা, তাই লাল চিংড়ি বিক্রি করতে হয় 25 থেকে 50 টাকা কেজি। চাইলেই তা বাইরে বেচতে পারেন না জেলেরা। এখানে ভারতীয় কিছু কিছু চুরি করে মাছ মারতে কিছু শীতকালেও কিছু ট্রলার আসে। আমরা নেভি কিংবা কোস্টগার্ডকে ইনফরমেশন করলে এরা তারা করে, কোনোটা ধরা পড়ে, কোনোটা ধরা পড়ে না। অন্যদিকে সরকারি অবকাঠামো উন্নত না হওয়ায় সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন জেলে, মেলে না নাগরিক সুবিধা। মৌসুমের 5 মাস এই দুবলার চরে 30,000 জেলে অস্থায়ী নিবাস করে বসবাস করে। এই সময়টাতে তাদের থাকে না নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা যোগাযোগের ব্যবস্থা। তাদের দাবি, এই সময়টাতে তাদের নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি সহায়তা করতে পারবে। দুবলার চর থেকে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ের পানির সংকট নিরসনে খাগড়াছড়িতে প্রথমবারের মতো প্রাকৃতিক ঝর্ণাকে কাজে লাগিয়ে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঝর্ণাতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। এলজিএসপি প্রকল্পের আওতায় কমে এসেছে পানি সংকট। দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রকল্প বাড়ানোর দাবি স্থানীয়দের। ভূপ্রাকৃতিক গঠনের কারণে নয়নাভিরাম এই পার্বত্য এলাকার অনেক গ্রামে পানির স্তর বহু নিচে। বিদ্যুৎ বিচ্ছিন্ন পাহাড়ি গ্রামগুলোতে সারা বছরই থাকে পানি সংকট। এই সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। অতি দুর্গম পাহাড়ি এলাকায় প্রাকৃতিক ঝর্ণাতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে দেয়া হচ্ছে গ্রামে গ্রামে। বিদ্যুৎ বা সৌরচালিত মোটরের পরিবর্তে কাজে লাগানো হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তিকে। পানি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসায় খুশি স্থানীয়রা। বিদ্যুৎ নয় এবং টিউবওয়েল বোঝাইতে পারে নয়, এই কারণে একটা ওই বাদ দিয়া গ্রামের বাড়িতে পানি সাপ্লাই হচ্ছে। ফাইবার তো এজে ভাড়া যে এজে কোনো অনেক সুবিধে হইয়ে খুব কষ্ট আসছিলাম আগে, এখন কিন্তু এই বাদ দিয়া খুব মোটামুটি এখন সুন্দর হয়েছে। সুবিধাবঞ্চিত পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প নেওয়ার পর এই এলাকার মানুষ অনেক পানির সুযোগ সুবিধা পাচ্ছে। এখন আমরা ঘরে ঘরে গিয়ে ওই পানি সরবরাহ করতে পারছি এবং লোকজন উপকৃত হচ্ছে। পাহাড়ের এসব ঝর্ণা বাঁধ দিয়ে স্থায়ীভাবে পাহাড়বাসীর পানির কষ্ট দূর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটা স্থায়ী সমাধান হলো যে আমরা ইনোভেটিভ উদ্ভাবনীমূলক একটা প্রকল্প নিয়েছি, যে এখানে একটা স্থায়ী বাঁধ দিয়ে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এটা সম্পূর্ণ একটা ছড়া যেটা জমা হয়, পানি জমা হয়ে এটা গ্র্যাভিটি ফ্লো সিস্টেমের মাধ্যমে পাড়ায় লোকালে চলে যায়। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ হওয়ায় 10,000 মানুষের পানির কষ্ট দূর হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটি সেতুর অভাবে নোয়াখালীর ধানসিঁড়ি ইউনিয়নের কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে।
ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপারের সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 2 বছরে সাঁকো থেকে পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর, আহত হয়েছে অন্তত অর্ধশত মানুষ। কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন খাল পারাপার হতে হয় অন্তত 13,000 মানুষকে। এতে প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদের। ক্ষতিগ্রস্ত হয়েছে রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল সহ অসংখ্য যানবাহন। 300 ফুটের সাঁকোটি বছরে 2 থেকে 3 বার পুরোপুরি বিকল হয়ে পড়ে। সে সময় অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস পার হতে না পারায় মুমূর্ষু রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। সেতু না থাকায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। এখানে যেতে আসতে আমাদের অসুবিধা হয়, আমাদের পড়ে যায়, আমাদের লগের সাথীরা পড়ে যায়, আমাদের ভয় খাতে বেজে যায়। 2টা বাচ্চা মারা গেছে, ব্রিজে তো নই, ছোট বাচ্চা, মনে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাম্বুলেন্স যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই। আমাদের যে ইমার্জেন্সি রোগীগুলো এগুলো যদি হসপিটালে নেওয়া লাগে তাহলে অনেক দূর দিয়ে নেওয়া লাগে। 2 দশকের বেশি সময় ধরে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকার লোকজন। এলজিইডি বলছে গত বছরের ডিসেম্বরে সেতু নির্মাণের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাশ হলেই কাজ শুরু হবে। অনূর্ধ্ব 100 মিটার যে সেতু প্রকল্প আছে এই প্রকল্পের ডিপিপিভুক্ত করার জন্য আমরা গত ডিসেম্বরে অলরেডি এটা তালিকা প্রেরণ করেছি। এই মুহূর্তে সম্ভবত তালিকাটা প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে। প্ল্যানিং মিনিস্ট্রি থেকে অনুমোদন হলে এবং প্রয়োজনীয় অ্যাপ্রুভাল পেলে আমরা অবশ্যই পরবর্তী কার্যক্রম নিব আর কি। সেতুটির নির্মাণ হলে ধানসিঁড়ি ইউনিয়নবাসীর দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি উন্নতি হবে এলাকার আর্থসামাজিক অবস্থার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি পাহাড়ে উঠতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানি সহ ক্ষতি হচ্ছে যানবাহনের। দুর্ঘটনা রোধে শহরে প্রবেশে বিকল্প সড়ক তৈরির দাবি স্থানীয়দের। সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। মানিকছড়ি পাহাড় অতিক্রম করে প্রবেশ করতে হয় রাঙ্গামাটিতে। এ পাহাড়ি পথটি উঁচু হওয়ায় যানবাহন উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হচ্ছে জানমালের ক্ষতিও। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই এ রুটে চলাচল করতে হয়। যখন বারে মাল নিয়ে আসবো তখন গাড়ির দাঁড় হয়ে যায়, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পিছিয়ে চলে যায়। লোড গাড়ি দিয়ে উঠতেছে পারতেছে না, কত সময় গাড়ি উল্টে পড়ে, কতগুলো আরো মানুষগুলো ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে রাঙ্গামাটি শহরে প্রবেশে বিকল্প সড়ক তৈরির দাবি যাত্রী ও পরিবহন শ্রমিকদের। যদি গাড়িগুলো যদি একবার উঠতে যদি ব্যতিক্রম হয় তাহলে আমার মনে হয় না যে এই গাড়িটা কোনোভাবে সুস্থ থাকবে, যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। বিকল্প কোনো রাস্তা করে দেওয়া হয় তো আমাদের জন্য সবচেয়ে বেটার হয় আর কি। সড়কটি উঁচু হওয়ায় ওভারলোড ও যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি এ পাহাড় পার না হতে নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সমস্যা সমাধানে কাজ করছে সংস্থাটি। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কটির একটি ফিজিবিলিটি স্টাডি প্রক্রিয়াধীন আছে। এই ফিজিবিলিটি স্টাডির আওতায় বিভিন্ন জায়গায় যে বাঁকগুলো রয়েছে সেগুলোকে সরলীকরণ করা হবে এবং কোনো জায়গায় স্লোপকে আরও সহজ করার জন্য যদি প্রয়োজন হয় সেটি করা হবে। তো আমরা আশা করছি এই ফিজিবিলিটি স্টাডিটির পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। বিআরটিএর তথ্য মতে রাঙ্গামাটি সহ পার্বত্য অঞ্চলে যাতায়াতকারী বেশিরভাগ যানবাহনের নেই ফিটনেস, তাই এ রুটে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলন COP26 গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শুক্রবার এই আয়োজন শেষ হওয়ার কথা থাকলেও বেশ কিছু চুক্তিতে এখনও আলোচনা চলছে বিশ্ব নেতাদের মাঝে। আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির জন্য ভর্তুকি প্রদান এবং দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান। কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের প্রস্তাব দেওয়া হলে তাতে আপত্তি জানায় অনেক দেশ। এছাড়াও সম্মেলনে অংশ নেওয়া বেশিরভাগ দেশই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ করার চুক্তিতে স্বাক্ষর করেছে। COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা জানিয়েছেন শনিবার বিকেলের মধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বৈশ্বিক জলবায়ু সম্মেলনে কয়লার উপর নির্ভরতা কমানোর প্রতি জোর দেওয়ায় বিপাকে পড়েছে ভারত, কারণ দেশটির অর্ধেকের বেশি বিদ্যুৎ কেন্দ্র কয়লা নির্ভর। তাছাড়া ভারতের কিছু অংশের অর্থনীতি স্থানীয় কয়লা খনির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছেন 2070 সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বন্ধ করবে ভারত। স্বল্প মেয়াদে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 45% হ্রাস করার লক্ষ্য দেশটির। যদিও পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দারা বলছেন কয়লা ছাড়া তাদের জীবন ধারণ করা সম্ভব নয়। এদিকে শিগগিরই কয়লার উপনির্ভরতা কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে গলছে মাটির নিচে থাকা বরফ পার্মাফ্রস্ট। এ নিয়ে কাজ করা একদল রুশ বিজ্ঞানী জানিয়েছেন, পার্মাফ্রস্ট গলতে থাকা মানেই মাটি থেকে অতিরিক্ত কার্বন বায়ুমণ্ডলে নিঃসরণ হওয়া। একই সাথে এর ফলে নাম না জানা অনেক ভাইরাসে প্রাণের সঞ্চার হচ্ছে বলেও সতর্ক করেছেন তারা। সাইবেরিয়ার দক্ষিণের সায়ান পর্বতের এলাশ মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। রুশ বিজ্ঞানীদের একটি দল এখানে জলবায়ু পরিবর্তনের ফলে ইকোসিস্টেমে পরিবর্তনগুলি গবেষণা করে দেখছেন। গবেষকরা বিশাল আর্কটিক অঞ্চলে পার্মাফ্রস্টের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন বরফের এই অংশটি গলে যাওয়ার ফলে নিঃসরিত হচ্ছে ক্ষতিকর গ্যাস। বরফের পরিমাণ পানির চেয়ে বেশি। স্বাভাবিকভাবে যখন বরফ তৈরি হয় তখন পৃষ্ঠটি বড় হয়ে যায়, কিন্তু এখন একই সময়ে কিছু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। জলবায়ু উষ্ণতার যুগে এক জায়গায় পার্মাফ্রস্ট গলতে শুরু করলে তার প্রভাব পড়ছে অন্য জায়গার পার্মাফ্রস্টের উপর। বিশ্বে সর্বাধিক পার্মাফ্রস্ট পাওয়া যায় উত্তর ও দক্ষিণ মেরুতে, যে অঞ্চলগুলোর মধ্যে রয়েছে সাইবেরিয়া। 2014 সালে একদল ফরাসি ও রাশিয়ান গবেষক পার্মাফ্রস্টে 30,000 বছর ধরে জমে থাকা বিশাল এক ভাইরাস কলোনি খুঁজে পান। তবে ভাইরাসটি মানুষের জন্য ক্ষতিকর নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীদের দল। থার্মোক্রাস্টের প্রক্রিয়া তীব্র হলে হ্রদের জৈব পদার্থ পচতে শুরু করে, ফলে প্রচুর কার্বন পানিতে মিশে যায়। এতে কার্বন ডাই অক্সাইড বা মিথেনের মতো গ্যাসগুলি ছড়িয়ে পড়ে। এভাবেই পার্মাফ্রস্টের গলে যাওয়ার ফলে বিস্তৃত অঞ্চল জলবায়ু পরিবর্তনে বিশাল অবদান রাখে। বিজ্ঞানীরা মাটির নমুনা পরীক্ষা করে দেখছেন পার্মাফ্রস্ট গলার ফলে অণুজীব জগতে কী ধরনের পরিবর্তনের আশঙ্কা দেখা দিচ্ছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছে প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে জিতেছে স্কালোনির দল। মেসিকে নিয়ে শঙ্কা থাকায় একাদশে পরিবর্তন এনে মাঠে নামে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে লিড এনে দেন ডি মারিয়া। দিবালার অ্যাসিস্টে 7 মিনিটে স্কোর করেন পিএসজি মিডফিল্ডার। 9 মিনিটে ফ্রি কিক পায় উরুগুয়ে, তবে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন সুয়ারেজ। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ মিস করেন উরুগুয়ান স্ট্রাইকার। বিরতির পর মেসিকে নামানো হলেও এদিন গোল পাননি আর্জেন্টাইন ফরওয়ার্ড। তবে জয় 28 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মজবুত করেছে তার দল। অন্যদিকে টানা 2 হারে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 6-এ নেমে গেছে তাবারেজ শীর্ষরা। বিশ্বকাপ বাছাইয়ে হ্যারি কেইনের হ্যাট্রিকে গোল উৎসব করেছে ইংল্যান্ড। আলবেনিয়াকে হারালো 5-0 ব্যবধানে। অন্যদিকে সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করেছে ইতালি। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ইংল্যান্ড। 9 মিনিটে ম্যাগুয়ারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 18 মিনিটে হ্যান্ডারসনের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। মিনিট 10 বাদে স্কোর লাইন 3-0 করেন হ্যান্ডারসন নিজেই। খানিক বাদে আলবেনিয়ার জালে আবারও বল পাচ্ছেন কেইন। প্রথমার্ধের ইনজুরি টাইমে দুর্দান্ত শটে হ্যাট্রিক পূর্ণ করেন এই টটেনহ্যামের স্ট্রাইকার। একই সাথে ইংল্যান্ডের হয়ে ওয়েইন রুনির সর্বোচ্চ গোলের রেকর্ড অতিক্রম করেন কেইন। আরেক ম্যাচে পিছিয়ে পড়া ইটালিকে সমতায় ফেরান লরেনজো, তবে 85 মিনিটে জর্জিনিওর পেনাল্টি মিসে পয়েন্ট হারায় স্বাগতিকরা। শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালদ্বীপ। ফাইনালের পথে এগিয়ে যেতে জয়ের বিকল্প কিছু ভাবছে না দল, জানিয়েছেন অন্তর্বর্তী হেড কোচ মারিও লেমোস। সাফ চ্যাম্পিয়নশিপে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। শ্রীলঙ্কার রেস কোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। এক মাস আগের দুঃস্মৃতি, সেদিন বাংলাদেশকে হেসে খেলেই হারিয়েছিল মালদ্বীপ। অমন হারের পর সাফ চ্যাম্পিয়নশিপও শেষ হয়েছিল ব্যর্থতায় এবং অনায়াসেই জিকোকে অন্যদিকে প্রতিশোধের সুযোগ শ্রীলঙ্কার 4 জাতি টুর্নামেন্টে। কিন্তু এই কয়েকদিনে লাল সবুজের ফুটবল কতটুকুই বা বদলেছে। অস্কার ব্রুজনের পর কোচের ভূমিকায় মারিও লেমোস, যার অভিষেক দুর্বল সিশেলসের সঙ্গে ড্রয়ে বিবর্ণ হয়েছে। ফাইনালের স্বপ্ন পূরণে শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট হারালেই যে বিপদ। কোন সাইডে স্ট্রং আছে, স্পেশালি ওর ফরওয়ার্ড লাইন, যেটা সামনে খেলা যে 3টা প্লেয়ার, ওরা সবচেয়ে স্ট্রং। বাংলাদেশের মানুষের জন্য আমরা ফাইট করবো, আর নিজের জন্য ফাইট করবো, আর ফুটবলের জন্য ফাইট করবো। ম্যাচের আগের দিন 1 ঘন্টার অনুশীলনে ভুল ত্রুটি নিয়ে কাজ হয়েছে। রক্ষণের শক্তি বাড়াতে মালদ্বীপ ম্যাচে রাফি ইয়াসিনরা থাকতে পারেন শুরুর একাদশে।
আমার মনে হয় সিশেলসের চেয়ে মালদ্বীপ ম্যাচ নিয়ে পরিকল্পনা করা সহজ। সিশেলসের সম্পর্কে আমাদের কাছে তেমন কোনো তথ্য ছিল না। মালদ্বীপের বিপক্ষে কদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছি, তারা কোন কৌশলে সবচেয়ে বেশি খেলে তা জানা আছে। এই জানা আমরা কিভাবে খেলবো সেই পরিকল্পনা সাজাতেও সাহায্য করবে। জয় দরকার মালদ্বীপেরও। শ্রীলঙ্কার বিপক্ষে 4 গোলে এগিয়ে থাকার পরও জয় না পাওয়ার হতাশা ভুলতে চায় দ্বীপ দেশটি। আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামব। বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ, তবে আমরা জানি কিভাবে তাদের বিপক্ষে সফল হতে হবে। মুখোমুখি দেখায় মালদ্বীপের বিপক্ষে 5 জয়ের বিপরীতে আছে 5 হারও। শনিবারের ম্যাচে এগিয়ে যাওয়ার হাতছানি বাংলাদেশের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে 3টি টি20 ও 2 টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় দল। সকাল 8টার পর বাবর আজমের নেতৃত্বে ঢাকায় পা রাখে পাকিস্তান দল। টি20 বিশ্বকাপে ফেভারিট হয়েও সেমিফাইনালে আটকে যায় মেন ইন গ্রিন। বাংলাদেশের বিপক্ষে 3টি টি20-র পাশাপাশি 2 ম্যাচের টেস্ট সিরিজও খেলবে তারা। 19 নভেম্বর হবে সিরিজের প্রথম টি20। একটি টেস্ট ছাড়া সব ম্যাচই হবে মিরপুরে। বিশ্বকাপ দল থেকে শুধু মোহাম্মদ হাফিজ আসেননি সফরে, ফলে পূর্ণ শক্তির পাকিস্তানের চ্যালেঞ্জ নিতে হবে টাইগারদের। ক্রিকেটের প্রতি নিবেদনের এক অনন্য নজির স্থাপন করেছেন পাকিস্তানের রিজওয়ান। দলকে ফাইনালে তোলার তাড়না রিজওয়ানকে এনেছিল আইসিইউ থেকে দুবাই স্টেডিয়ামে। বাবরদের স্বপ্ন পূরণ করতে না পারলেও কিংবদন্তি ক্রিকেটার ভক্তদের হৃদয় জিতেছেন পাকিস্তানি এই ওপেনার। দেশের প্রতি দায়বদ্ধতা, খেলার জন্য তাড়না, এমন নিবেদন কজন ক্রিকেটারই বা দেখাতে পারে। ফুসফুস সমস্যায় যে রিজওয়ান ছিলেন আইসিইউতে, সেমির 1 ঘন্টা আগে ফিরেছেন 22 গজে। পাকিস্তানকে স্বপ্নও দেখিয়েছিলেন ফাইনালের। আইসিইউ থেকে ফিরে মাঠে নামা রিজওয়ান শুরুতে অস্বস্তিতে ছিলেন, ব্যাটিং দেখেও স্পষ্ট হয়েছে। পরে পাওয়ার হিটিংয়ে তুলোধুনো করেছেন কামিন্স হ্যাজেলউডদের, পরে সামলেছেন উইকেট কিপিংয়ের গুরুদায়িত্ব। মাঠের পারফরমেন্সের চেয়ে মাঠের বাইরের লড়াইটা রিজওয়ানকে নিয়ে এসেছে আলোচনায়। এই ব্যাটারের লড়াকু মানসিকতা আর আত্মত্যাগ দৃষ্টান্ত স্থাপন করেছে। সতীর্থ ক্রিকেটাররাও পঞ্চমুখ রিজওয়ান বন্দনায়। রিজওয়ানের যে অবস্থা ছিল তার খেলার ব্যাপারে আশাবাদী ছিলাম না। তার শরীরও পুরোপুরি ঠিক ছিল না, কিন্তু সে বলেছিল যে অবস্থায় আছি আমি খেলবো। তার খেলার প্রতি এমন নিবেদন সত্যি প্রশংসনীয়। তামিম মাশরাফিরাও এমন টিম স্পিরিট, কমিটমেন্টের এমন নজির স্থাপন করেছেন টাইগার ক্রিকেটে। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে 2018 এশিয়া কাপে তামিমের ভাঙা আঙুল নিয়ে এক হাতে ব্যাট করার দৃশ্য এখনও অমলিন ভক্তদের স্মৃতিতে। হারের আগে হার না মানা মাশরাফি ক্রিকেটীয় ক্যারিয়ারে প্রতিপক্ষের পাশে লড়াই চালিয়ে গেছেন ইনজুরির সাথেও। পায়ে হাতে চোট নিয়েও মাঠে থেকে সাহস দিয়ে গেছেন সতীর্থদের। টাইগারদের মধ্যে এমন সাহস, উদ্দীপনা দেখা যায়নি এবারের বিশ্বকাপে। মাঠের চেয়ে কথার লড়াইয়ে ব্যস্ত ছিলেন রিয়াদ, সাকিব, মুশফিকরা। হারার আগেই যে হারটা জেঁকে বসেছিল সবার মধ্যে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি20 বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ছিল ভিন্ন পরিকল্পনা। মূল ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিয়ে নিয়ে আসা হয় বড় আসরে। বিশ্বাস রাখা হয় অভিজ্ঞদের ওপর, যার সুফল পেয়েছে ফাইনালে ওঠা দুদলই। এবারের বিশ্বকাপে টপ ফেভারিটদের তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের। টি20-র বড় কোনো কন্টেন্ডার নেই কোনো বৈশ্বিক শিরোপা। দলীয় ভারসাম্য আর প্রবল আত্মবিশ্বাসী কিউইদের বড় শক্তি। সঙ্গে আছে উইলিয়ামসনের অমোঘ নেতৃত্ব গুণ। যেখানে তারকা খ্যাতি নয়, দলীয় সংহতি শেষ কথা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে আসর শুরু কিউইদের। এর উপর গ্রুপে ছিল শক্তিশালী ভারত। আফগানরাও বিশ্বকাপ শুরু করে ছক্কার রেকর্ড গড়ে। শক্ত সব প্রতিপক্ষ পেরিয়ে নকআউট পর্বে আসা সহজ ছিল না। ভারতের বিপক্ষে জয়টাই মূল টনিক এনে দেয়। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত সব ক্যাচ ধরেছে কিউইরা, আর সেমিফাইনালে তো রূপকথার গল্প লিখেছে তারা। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। চোটে পড়ায় পাওয়া যাবে না ডেভন কনওয়েকে। সময়ের সেরা এই ব্যাটার অদ্ভুতভাবে ব্যথা পেয়েছেন। সেমিতে আউট হয়ে হতাশায় সজোরে ব্যাটে আঘাত করেন, আর তাতেই ঘটে বিপত্তি। ডান হাতের পঞ্চম মেটাকার্পাল ভেঙে গেছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। নিউজিল্যান্ডের হয়ে খেলতে কনওয়ে সবসময় মুখিয়ে থাকে। এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশার কেউ নয়। এখন তার বদলি কাউকে আনার মতো সময় আর নেই।
অন্যদিকে বিশ্ব আসরে ফেভারিট তকমা বরাবরই থাকে অস্ট্রেলিয়ার, কিন্তু তারকা ক্রিকেটারদের অফ ফর্মে বড় স্বপ্ন ছিল না অজিদের। স্মিথ ম্যাক্সওয়েলরা তো এখনও জ্বলে উঠতে পারেননি, তবে ওয়ার্নার ছন্দ পুরো দলকে দিয়েছে আত্মবিশ্বাস। আর কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা শাসন করেছেন পুরো আসরে। বিগ ইভেন্টে স্নায়ুচাপ সামলানোর মন্ত্র জানা অজিদের, আর তাই তো এবারও ফাইনালে তারা। ওয়েড যেভাবে 6 মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলল তা অনেককে অবাক করেছে, কিন্তু ওয়েডের এই সামর্থ্য আমরা আগে থেকেই জানি। নিউজিল্যান্ড কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। ফাইনালের লড়াই কঠিন হবে, মানসিকভাবে যারা এগিয়ে থাকবে তাদেরই জয়ের সুযোগ বেশি। অস্ট্রেলিয়ার মূল শক্তি তাদের অভিজ্ঞতা। বেশিরভাগ দল যখন টি-20-তে নতুনের কেতন ওড়াচ্ছে, অজিরা সেখানে ভিন্ন। অভিজ্ঞদের কল্যাণে শর্টার ফরম্যাটে প্রথম ট্রফি জয়ের সুযোগ ওয়ার্নার ফিঞ্চদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন এই কথার জাদুকর। তিনি একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, গীতিকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। বাংলা ভাষার সৃষ্টিশীল ধারায় আপন আলোয় উজ্জ্বল এক নক্ষত্র হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় ১৯৭২ সালে। এরপর শত ফুল ফুটিয়ে রাঙিয়েছেন দেশের সাহিত্য অঙ্গন, দখল করেছেন দেশের সর্বাধিক জনপ্রিয় লেখকের স্থান। তার সহজ লেখনীতে জীবন্ত করেছেন মানবিক আবেগ আর সম্পর্কের নানা দিক, নানা অধ্যায়। তার লেখা ২ শতাধিক বইয়ের মধ্যে হিমু, মিসির আলী, শুভ্র চরিত্রগুলো অমরত্ব পেয়েছে রসবোধ আর অলৌকিকতার আশ্চর্য মিশেলে। আমি রাস্তার ছেলে, পড়াশোনা তেমন হয় না। তার হাত ধরে বাংলা নাটকে জন্ম নিয়েছে বাকের ভাইয়ের মতো হৃদয় ছোঁয়া চরিত্র, যে কাল্পনিক বাউন্ডলে মানুষটির প্রাণ বাঁচাতে মিছিল নেমেছিল সারা দেশের রাস্তায়। তার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক এইসব দিনরাত্রি, বহুব্রীহি কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, অয়ময়, আজ রবিবার আজও দর্শকদের বিমোহিত করে। আপনার ওই সত্য দিবসের কনসেপ্টটা না চমৎকার। মহান মুক্তিযুদ্ধ নিয়ে বইয়ের পাশাপাশি বানিয়েছেন একাধিক চলচ্চিত্র। আগুনের পরশমণি চলচ্চিত্র কাঁদিয়েছে লক্ষ দর্শককে। শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া ও সবশেষ ঘেটুপুত্র কমলার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন আহমেদ। ২১ পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ না ফেরার দেশে চলে গেছেন ৯ বছর আগে। তবে তার জন্মদিনে আজও ধানমন্ডির দক্ষিণ হাওয়া আর গাজীপুরের নুহাশপল্লী ভরে ওঠে নানা আয়োজন ও লোক সমাগমে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।